আচ্ছা, রাজনীতি কি শুধুই কয়েকজন নেতার খেলা, নাকি এর পেছনেও একটা বিজ্ঞান কাজ করে, কিছু নিয়ম লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। আমরা গলসির নির্বাচনী ফলাফলকে তথ্যের আয়নায় দেখব, বোঝার চেষ্টা করব ডেটা কিভাবে একটা অঞ্চলের মানুষের আশা, আকাঙ্ক্ষা আর কষ্টের কথা বলে দেয়। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল গলসি বিধানসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের এই একটি কেন্দ্রকে আমরা একটা কেস স্টাডি হিসাবে ব্যবহার করব, যা থেকে হয়তো পুরো রাজ্য, এমনকি দেশের রাজনৈতিক গতি প্রকৃতিরও একটা আভাস পাওয়া যেতে পারে। এই মাটির গল্পে কিন্তু লুকিয়ে আছে অনেক বড় সত্যি। আমাদের বিশ্লেষণের মূল ভাবনাটা ঠিক এটাই। দেখুন, নির্বাচন মানে শুধু ভোট দেওয়া বা জেতাহারা নয়। এটা আসলে সুশাসনের জন্য একটা ডেটা ইঞ্জিনিয়ারিং। প্রতিটি ভোট একটা ডেটা পয়েন্ট, যা আমাদের পরিষ্কার বলে দেয় মানুষ কি চায়, তাদের কোথায় অভাব, কোথায় কষ্ট। চলুন একবার দেখে নেওয়া যাক আজ আমরা ঠিক কোন পথে এগোব। আমরা গলসির প্রেক্ষাপট দিয়ে শুরু করে ভোটারের মনের কথা বোঝার চেষ্টা করব। এরপর ফলাফলের কারণ বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটা সম্ভাব্য সমাধান বা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে, গলসি কেন্দ্রের ধাঁধা। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয় সেই অঞ্চলের মাটি আর মানুষকে দিয়ে। তাই এখানকার সামাজিক এবং ভৌগোলিক প্রেক্ষাপট বোঝাটা সবচেয়ে জরুরি। গলসির পরিচয়টা যদি দেখি, এটা একটা তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন। এখানকার জনসংখ্যার প্রায় ৩৬ থেকে ৪০% এসসি সম্প্রদায়ের মানুষ, যাদের মধ্যে মতুয়া, নমশূদ্র, পাসওয়ানের মতো বিভিন্ন গোষ্ঠী রয়েছে। আর ধর্মীয়ভাবে এখানে প্রায় ৭২ থেকে ৭৫% হিন্দু এবং ২৫ থেকে ২৮% মুসলিম জনসংখ্যা। এই যে সামাজিক বুনন, এটাই কিন্তু এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। গলসির অর্থনীতিতে একটা অদ্ভুত একটা বৈপরীত্য আছে। একদিকে দেখুন, মাইলের পর মাইল ধান খেতে ভরা উর্বর জমি, যার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আবার অন্যদিকে সেই একই জায়গায় চাকরির এমন আকাল যে বহু তরুণকে কাজের খোঁজে কেরালা বা উপসাগরীয় দেশগুলিতে পাড়ি দিতে হচ্ছে। নিজের উর্বর জমি থেকেও পেটের দায়ে তাদের পরবাসী হতে হয়। এতক্ষণ তো আমরা পরিসংখ্যান দেখলাম, এবার চলুন ডেটার আড়াল থেকে বেরিয়ে এসে মানুষের প্রতিদিনকার জীবনের কথা শুনি। মাটির সত্যিটা তো ওখানেই লুকিয়ে। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ৭৩০ টাকা। এটা কি? এটা হলো ধান চাষিদের প্রতি কুইন্টালে আয়ের ফারাক। সরকার যে সহায়ক মূল্য বা এমএসপি দেয় আর বাজারে তারা যা দাম পান, তার মধ্যেকার পার্থক্য। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা কৃষকদের অর্থনৈতিক দুর্দশার এক জ্বলজ্বন্ত প্রমাণ। আগের সংখ্যাটাকেই যদি সাধারণ মানুষের ভাষায় বলি, তাহলে কথাটা ঠিক এরকম দাঁড়ায়: আমরা বীজ বুনি, রোদে পুড়ে খেটে মরি, কিন্তু বাজারে আমাদের সম্মানটুকুও যেন বিক্রি হয়ে যায় নামমাত্র দামে। দেখুন, এই একটা কথাই পুরো ডেটাকে জীবন্ত করে তোলে। আর এই হতাশার কারণগুলো তো আরও গভীরে। গ্রামের রাস্তাঘাট দেখুন, ভাঙাচোরা। প্রতি বছর ডিভিসি ছাড়া জলে বন্যা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্ব বাড়ছে, আর তার ওপর এই কাঠমানির সংস্কৃতি। সব মিলিয়ে মানুষের মনে প্রশাসনের ওপর একটা গভীর অবিশ্বাস জন্মেছে। দেখুন, গণতন্ত্রের প্রত্যেকটা মানুষের কথার মূল্য আছে। সম্মান আর দায়িত্ববোধের ওপর ভিত্তি করে যখন একটা আলোচনা হয়, সেটাই কিন্তু ভালো শাসনের ভিত্তি তৈরি করে। যখন মানুষের অভিযোগগুলো শোনা হয় না, তখন এই ভিড়টাই নড়ে যায়। আমাদের সংবিধানও কিন্তু এই মূল্যবোধেরই কথা বলে। তো এই প্রেক্ষাপটে চলুন এবার সরাসরি নির্বাচনী ফলাফলের দিকে তাকাই। সংখ্যাগুলো কেন বদলালো, কিভাবে বদলালো, জনগণের রায়টা বা জনাদেশ ঠিক কী ছিল, চলুন সেটাই ব্যবচ্ছেদ করে দেখি। এই বার চারটা খুব মন দিয়ে দেখুন। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি বিরাট পরিবর্তন! বামেদের ভোট দেখুন ৪১% থেকে নেমে এসছে প্রায় ৮%। একটা ধস নেমেছে বলা যায়। তাহলে এই ভোটটা গেল কোথায়? দেখুন, বিজেপির ভোট ১০% থেকে ১ লাফে বেড়ে দাঁড়িয়েছে ৪০%-এর ওপরে। তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট কিছুটা ধরে রাখতে বা বাড়াতে পারলেও আসল খেলাটা কিন্তু হয়েছে বামেদের এই ভোটটা বিজেপির দিকে চলে যাওয়ায়। এই যে ভোটটা সরে গেল, এর কারণটা বুঝতে হলে বিদায়ী বিধায়কের কাজের খতিয়ানটা দেখতে হবে। জনকল্যাণে রেটিং খুবই সাধারণ, বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। পরিকাঠামোয় তো অবস্থা আরও খারাপ, সেই ভাঙা রাস্তা, সেই বন্যা। আর বিশ্বাসের জায়গায় রেটিং প্রায় শূন্যের কাছাকাছি, যার কারণ দুর্নীতির গুজব আর পূরণ না হওয়া প্রতিশ্রুতি। গলসির এই স্থানীয় সমস্যাগুলো আরও বড় হয়ে উঠেছে রাজ্যস্তরের কিছু ঘটনার জন্য। যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি যুব সমাজের বিশ্বাসে একটা বড় আঘাত এনেছে। ভোটের পরের হিংসার অভিযোগ মানুষের মনে ভয় তৈরি করেছে।
সংখ্যালঘু তোষণের একটা ধারণা হিন্দু ভোটারদের একটা অংশকে দূরে সরিয়েছে, আর তার উপর বিদায়ী বিধায়কের বিরুদ্ধে সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তো ছিলই। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার একটু সমাধানের দিকে তাকানো যাক। অতীতকে বিশ্লেষণ করে ভবিষ্যতে শাসনের জন্য একটা কৌশলগত কাঠামো কিভাবে বানানো যায়, চলুন সেটা দেখি। এই সমস্যার সমাধানে একটা কৌশলগত কাঠামোর কথা ভাবা যেতে পারে, যা নাম দেওয়া যায় চতুর্মুখ মতবাদ। এর প্রথম স্তম্ভ শিব, যা আগ্রাসনের প্রতীক। লক্ষ্য একটাই, দুর্নীতির মূলে আঘাত করা, কাটমানি বা অন্যান্য কেলেঙ্কারিকে সরাসরি মানুষের সামনে তুলে ধরে একটা জোরালো প্রচার চালানো। দ্বিতীয় স্তম্ভ হল বিষ্ণু, যা স্থিতিশীলতার প্রতীক। এর মানে হল মানুষকে একটা নির্ভরযোগ্য শাসনের প্রতিশ্রুতি দেওয়া, যেমন পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো যাতে কোনো বাধা ছাড়াই মানুষের কাছে পৌঁছায়, সেই নিশ্চয়তা দেওয়া। এতে হয়তো সেই ৭৩০ টাকার ফারাকটা কমানো সম্ভব। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, মানে নতুনত্ব বা উদ্ভাবন। এখনকার যুগে বিশেষ করে যুব সমাজের কাছে পৌঁছতে গেলে প্রযুক্তিকে কাজে লাগাতেই হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম বা বুথের মাধ্যমে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে তাদের সমস্যাগুলো আরও ভালোভাবে বোঝা। আর চতুর্থ ও শেষ স্তম্ভ হল দুর্গা, অর্থাৎ সুরক্ষা। নাগরিকদের নিরাপত্তার আশ্বাস দেওয়া, বিশেষ করে মহিলাদের, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার প্রতিশ্রুতি এবং সমস্ত সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলা। শুধু কৌশল বানালেই তো হবে না, আসল কাজ হল সেই নীতি আর সাধারণ মানুষের মধ্যেকার দূরত্বটা কমানো। চলুন দেখি কিভাবে এই কৌশলকে মাঠে ময়দানে কাজে লাগানো যায়। এই কৌশলকে বাস্তবে নামানোর জন্য একটা পরিষ্কার কর্মপরিকল্পনা দরকার। ১ নম্বর, একেবারে তৃণমূল স্তরে সংগঠনকে জাগিয়ে তোলা, যেমন স্থানীয়ভাবে অ্যান্টি কাট স্কোয়াড তৈরি করা। ২ নম্বর, যে কোনো আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। ৩ নম্বর, একটা নির্দিষ্ট সময়সীমা মেনে প্রচার চালানো। এবং ৪ নম্বর, অন্য রাজ্যের সফল মডেল থেকে শেখা। তবে ডেটা নিয়ে কাজ করার সময় একটা বড় দায়িত্বের কথাও মনে রাখতে হবে। ভোটারদের তথ্য খুব সাবধানে সামলাতে হয়। কারোর তথ্য নেওয়ার আগে তার সম্মতি নেওয়া এবং যে কাজের জন্য নেওয়া শুধু সেটুকুর জন্যই ব্যবহার করা, এটা শুধু আইনি কর্তব্য নয়, এটা একজন নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানো। ভারতের ডেটা সুরক্ষা আইনও এই নীতিগুলোকেই গুরুত্ব দেয়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার নির্বাচনী কৌশল থেকে বেরিয়ে এসে নেতৃত্ব আর শাসনের আসল উদ্দেশ্যটা নিয়ে ভাবা যাক। রাজনীতি তো শুধু জেতার জন্য নয়। মনে রাখতে হবে, নির্বাচনে জেতাটা একটা মাইলস্টোন হতে পারে, কিন্তু এটাই শেষ কথা নয়, এটাই গন্তব্য নয়। আসল গন্তব্য হল ধারাবাহিক এবং স্বচ্ছ শাসনের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করা। আর এই বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, এর জন্য রোজ কাজ করে যেতে হয়। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, একটা ডেটা নির্ভর ব্লুপ্রিন্ট কি একটা অঞ্চলের মানুষের ভাঙা বিশ্বাসকে সত্যি জোড়া লাগাতে পারে, নাকি এটা একটা অনেক লম্বা সফরের শুধু প্রথম ধাপ? যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন। mng@blueprintstrategies.ai এই ঠিকানায়, বা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।